হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের আমাদের লেকচার 1 এ আমরা দেখব হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, একটা সেন্টেন্স কিভাবে গঠন হয়, এইটার মধ্যে ক্লজেস, ফ্রেজেস কিভাবে কাজ করে। তো ভিডিওটা রেফারেন্সের জন্য তোমরা প্যারাগন পাবলিকেশনস এর অ্যাড্রয়েড বইকে মেইন সোর্স হিসেবে ইউজ করতে পারো। এছাড়াও কেউ যদি অ্যাডিশনাল প্র্যাকটিসে যেতে চাও, সেই ক্ষেত্রে তোমরা ক্লিপস্টফেল বইটা ইউজ করতে পারো। আর এই লেকচারগুলো যদি তোমরা প্লেলিস্ট ওয়াইজ দেখো, প্রত্যেকটা লেকচার কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা এইচএসসি হও, এসএসসি হও, তোমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশটা মাস্টার করতে চাচ্ছ, অথবা তোমরা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, ডি ইউনিট আর অন্যান্য ইউনিভার্সিটির ইংলিশটা ক্র্যাক করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেলিস্টটা তোমাদের জন্য। তো আসো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগেই যেই জিনিসটা ক্লিয়ার করতে চাই, সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝার জন্য কিন্তু আমাদের সবার আগে বুঝতে হবে সেন্টেন্সটা কি। সেন্টেন্সটা আমরা দৈনন্দিন যেই জীবন আছে, সেখানে যেই কথা বলে থাকি, ধরো আমি এখন তোমাদের সাথে এই যে কমিউনিকেট করছি, কমিউনিকেটটা কিভাবে করছি? অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করার মাধ্যমে। তো এই সেন্টেন্সগুলো কিভাবে আসতেছে বলো তো? এই সেন্টেন্সগুলো কিন্তু একটার পর একটা ওয়ার্ড মিলে আসতেছে। ওয়ার্ডের পর ওয়ার্ড আমি বলে যাচ্ছি, সেগুলো মিলেই কিন্তু আমার সেন্টেন্সটা তৈরি হচ্ছে। তো এই সেন্টেন্সটায় আমি যে বললাম ওয়ার্ডের পর ওয়ার্ড বসিয়ে আমি হচ্ছে সেন্টেন্স বানাচ্ছি, এটা কিন্তু থিওরিটিক্যালি রাইট না। কেননা এই যে আমি ওয়ার্ডের পর ওয়ার্ড বলছি, এগুলো কিন্তু ডেফিনিটলি রেশনাল, অর্থাৎ যৌক্তিক হতে হবে। যদি আমার কথাগুলো যৌক্তিক এবং ধরো সিরিয়াল মেইনটেইন না করে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো মেক সেন্স করবে না। তো সেন্টেন্সটা অবশ্যই কি হতে হবে? যৌক্তিক হতে হবে, সিরিয়াল থাকতে হবে। তো এইটা ছিল সেন্টেন্স ক্রিয়েশনের কিছু বেসিক কথাবার্তা। তো আমরা স্টার্ট করব সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। তো একটা সেন্টেন্স, একটা নরমাল যদি আমরা সেন্টেন্স দেখি, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা সাধারণত হয়ে থাকে সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, প্লাস একটা অবজেক্ট থাকতে হবে। তার সাথে ধরো একটা এক্সটেনশন থাকতেও পারে, এক্সটেনশন নাও থাকতে পারে। সেইটাই আমাদের কোনো সমস্যা নেই। তো ফার্স্টে এখানে আমরা দিলাম সাবজেক্ট, তারপর দিলাম একটা ফাইনাইট ভার্ব। মাথায় রাখো আমরা কিন্তু এখানে জাস্ট ভার্ব দিতেছি না, অথবা ইনফাইনাইট ভার্ব অন্যান্য কিছু দিচ্ছি না, দিচ্ছি কি ফাইনাইট ভার্ব, তার সাথে একটা অবজেক্টিভ। এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সেন্টেন্স হওয়ার জন্য মাস্ট। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনটা কি ধরো ইন দ্য মর্নিং হইতে পারে, ইন দ্য পার্ক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এইটা না থাকলেও কোনো প্রবলেম নেই। সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই রেড যেই থার্ড ব্র্যাকেট আছে, এইটার মধ্যে যতটুকু আছে এইটাই। তো এই যে আমরা সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার দেখলাম, এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কিন্তু তোমরা অবশ্যই একটা নোট করে রাখবা। আর আমার সাজেশন হবে তোমরা অবশ্যই একটা নোট করবা, আলাদা পেজ নিয়ে নোট করে রাখবা, যাতে এক্সাম হোক বা যেকোনো কম্পিটিটিভ এক্সাম হোক, স্কুলের পরীক্ষা হোক, বা তোমরা জাস্ট একটু দৈনন্দিন ইংলিশটা দেখে রাখতে চাও, যাতে ইংলিশে ভালো প্র্যাকটিস থাকে, গ্রামারে ভালো প্র্যাকটিস থাকে, জাস্ট নোটগুলা রিভাইজ করতে থাকবা। তো এই যে সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সটা পরিপূর্ণ একটা সেন্টেন্স হওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হয়। তো প্রিন্সিপাল ক্লজটা কি? এইখানে আমি তোমাদের জন্য কিন্তু পাশে একটা নোট রেখেছি। এই নোটটাকেই আমরা ফলো করব। তোমরা যদি চাও আমি ফেসবুকে দিয়ে বা ড্রাইভে আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিতে পারি। তোমরা অবশ্যই আমাকে জানাবা যদি তোমাদের প্রয়োজন হয়। তো দেখো এখানে লেখা আছে ক্লজের ডেফিনিশন। Clause contains a subject and a finite verb. তাহলে কি বলছে? ফার্স্ট এ একটা সাবজেক্ট থাকতে হবে অ্যান্ড সেকেন্ড এ একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো দেখো আমি যখন বেসিক একটা সেন্টেন্সের স্ট্রাকচার লিখলাম, আমি কিন্তু সেম জিনিসই লিখলাম। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট। এটা এখানে মেনশন করা নাই। এটা নাও দিতে পারো, বাট কি থাকা লাগবে? অবশ্যই একটা সাবজেক্ট থাকা লাগবে। আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকা লাগবে। যেমনটা তোমরা দেখতে পারছো, এখানে কিন্তু একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে বলা আছে হি বিকেম দ্য প্রেসিডেন্ট। এখন দেখো এই হি বিকেমে আমার সাবজেক্ট দেয়া আছে, বিকেম আবার ফাইনাইট ভার্বও দেয়া আছে। তো এইখানে কিন্তু অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ এক্সিস্ট করছে। তো এই ক্লজটা কিন্তু আমরা নেক্সট যে লেকচারগুলো আসবো, সেখানে আরো খুব ডিটেইলসে কয় টাইপের ক্লজ হয়, তারপরে কিভাবে সলভ করতে হয় ক্লজের প্রবলেমগুলো, এগুলো আমরা ক্লিয়ারলি দেখবো। তো তোমাদের যদি কনফিউশন লেগে থাকে, এটা কিন্তু জাস্ট বেসিক কথাবার্তা। এটা নিয়ে তোমাদের এত ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট সিরিয়ালি দেখে যাও। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, এনক্লজটা কি সেইটা বুঝলাম কি আমাদের একটা নরমাল অপটিমাল কন্ডিশনে আমরা যেই সেন্টেন্সের যেই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, সেটাই কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো এই যে এইখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ধরো ইউএস। তো এই যে হি আছে সাবজেক্ট, এখন এই সাবজেক্টটা কি হইতে পারে? এই সাবজেক্ট এইখানে হি দেওয়া আছে, এখানে হি এর বদলে ধরো আমি ডোনাল্ড
ট্রাম্প জুনিয়র দিতে পারতাম অথবা এইখানে আমি অন্য যেকোনো নাম দিতে পারতাম বা অন্য কিছু হইতে পারত। তো আমরা সবসময় মাথায় রাখবো একটা সেন্টেন্স ক্রিয়েট করার সময় এই সাবজেক্টটা হিসেবে নাউন, প্রোনাউন অ্যান্ড নাউন ফ্রেজ বসতে পারে। এখন নাউন, প্রোনাউন তো আমরা সবাই জানি। নাউনটা কি? নাউনটা হচ্ছে তোমার একজনের নাম। যেকোনো নাম হইতে পারে এইটা। ধরো কথার কথা সাজিন হইতে পারে, সুহাইল হইতে পারে। তারপরে প্রোনাউন কি? নামের পরিবর্তে এগেইনস্ট এ আমরা যে ওয়ার্ডগুলা ইউজ করতে পারি, যেমন ধরো হি হইতে পারে, সি হইতে পারে, এগুলাকে আমরা প্রোনাউন বলি। তো এই ১ আর ২ নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম যেখানে সেইটা হইলো আমাদের এই নাউন ফ্রেজ নিয়ে। নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব নিচে। তো সবার আগে বুঝি যে ফ্রেজটা কি? ফ্রেজকে যদি আমি একবারে ইজিয়েস্ট ওয়েতে এক্সপ্লেইন করতে হয় সেক্ষেত্রে ফ্রেজটা কিন্তু হচ্ছে a group of word that does not make sense on their own। অর্থাৎ ফ্রেজ কি? ফ্রেজ অনেকগুলা ওয়ার্ড। ওয়ার্ড কিন্তু যেকোনো শব্দ আমরা বাংলায় বলে থাকি গরু, ঘোড়া বা ইংলিশে কাউ, কার, আই, ইউ প্রত্যেকটা একটা ওয়ার্ড। তো এই ফ্রেজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। মাথায় রাখো ফ্রেজ আর সেন্টেন্স কিন্তু কোনোদিনও এক না। এই ২ টাকে মিলাইতে যাও না। সেন্টেন্স কিন্তু একটা পরিপূর্ণ মিনিং থাকে বাট ফ্রেজের মিনিং নাও থাকতে পারে। এইটা জাস্ট অনেকগুলো ওয়ার্ড পরপর বসবে, পরপর বসে কি একটা গ্রুপ অফ ওয়ার্ড অর্থাৎ একটা ক্লাস্টার তৈরি করবে। যেইটা শুধু তুমি যদি ফ্রেজটা বলো সেইটা কিন্তু মেক সেন্স করবে না। দেখো এখানে লিখছি ডাজ নট মেক সেন্স অন দেয়ার ওন। তো এইটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। তো আমি ফ্রেজটা কেন বলতেছি? আমি যেমনটা বললাম, এই সাবজেক্টে কিন্তু নাউন ফ্রেজটা বসতে পারে। তো আমি বুঝে নিলাম যে ফ্রেজ কি? এবার আমার বোঝা লাগবে নাউন ফ্রেজ কি? যদি তোমরা ফ্রেজটা বুঝে থাকো, নাউন ফ্রেজও মনে করো তোমাদের বোঝা হয়ে গেছে। তো নাউন ফ্রেজটা আমি বলতে পারি গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ আ নাউন। দেখো আমি যখন শুধু ফ্রেজ বলছিলাম, আমি বলছিলাম যে গ্রুপ অফ ওয়ার্ড। বাট আমি যখন নাউন ফ্রেজ বলতেছি, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা হচ্ছে নাউন দিয়ে শেষ হয়। এখন এইটার এক্সাম্পলে আমি দেখতে পারি ধরো দ্য, কার, তারপরে দ্য টল বিল্ডিং। এখন এইখানে দেখো এই যে একটা ক্লাস্টার, এই ক্লাস্টারের মধ্যে এই ক্লাস্টারগুলো কিন্তু শেষ হচ্ছে তোমার একটা করে নাউন দিয়ে। সেইজন্য কিন্তু এগুলাকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজগুলা কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। এখন যেই জিনিসটা সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে না, তারপর আমি শিখাচ্ছি। অবশ্যই এটার একটা কারণ আছে। অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখবা। সেইটা হচ্ছে প্রোনাউন ফ্রেজ কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। এটাকে তোমরা স্টার দিয়ে রাখবা। এটা আমরা একটা এক্সাম্পল সহ দেখব এবং জিনিসটা কি এইটাও বুঝবো। বাট জাস্ট মাথায় রাখো নাউন ফ্রেজটা কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে। কিন্তু প্রোনাউন ফ্রেজটা হচ্ছে একটা সাবজেক্ট হইতে পারে না। তো প্রোনাউন ফ্রেজ কি? যেমনটা জানো একটা গ্রুপ অফ ওয়ার্ড যেইটা একটা প্রোনাউন দিয়ে শুরু হবে। দেখো নাউন ফ্রেজটা কিন্তু কি হইতেছিল? লাস্টে নাউনটা ছিল। বাট প্রোনাউন ফ্রেজের ক্ষেত্রে সাধারণত স্টার্টস অর্থাৎ শুরু হবে ফ্রেজটা একটা প্রোনাউন দিয়ে। এটার যদি আমি একটা এক্সাম্পল দেই, আমি দিতে পারি ধরো অন দ্য টেবল, ইন দ্য বিল্ডিং। দেখো এগুলোও কিন্তু তোমার একেকটা ক্লাস্টার অফ ওয়ার্ডস অর্থাৎ এগুলো প্রত্যেকটা একটা গ্রুপ অফ ওয়ার্ড। আমি যদি শুধু এইটা বলি, ধরো তোমার সাথে আমি কথা বলতেছি, আমি শুধু বললাম অন দ্য টেবল উইথআউট এনি কনটেক্সট। ইট উডন্ট মেক এনি সেন্স। বা আমি শুধু বললাম ইন দ্য বিল্ডিং, ইট উডন্ট মেক এনি সেন্স। তো এগুলো কি? এগুলো শুরু হচ্ছে আমার একটা করে প্রোনাউন দিয়ে। এইজন্য এগুলোকে কি বলতে পারি? এগুলো প্রত্যেকটা একেকটা কি? প্রোনাউন ফ্রেজ। তো প্রোনাউন ফ্রেজটা কিন্তু কখনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না। সেন্টেন্সের সাবজেক্ট শুধু হইতে পারে ৩ টা কি? নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। তো প্রোনাউন ফ্রেজটা আমি কেন তোমাদেরকে শিখাইলাম? আমি বললাম যে প্রোনাউন ফ্রেজ কোনো সময় সাবজেক্ট হয় না। তো আমার কি কষ্ট করে তোমাদের প্রোনাউন ফ্রেজ শিখায় তোমাদের কনফিউজ করার কোনো প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। কেননা একটা সেন্টেন্সে নাউন ফ্রেজ এবং প্রোনাউন ফ্রেজ ২ টাই কিন্তু থাকতে পারে। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন ফ্রেজও থাকতে পারে, প্রোনাউন ফ্রেজও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন একটা সাবজেক্ট সিঙ্গুলার হবে, কি প্লুরাল হবে, সেই কোয়েশ্চেনটা বা এমন টাইপের যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, স্পেশালি তোমরা যদি ইউনিভার্সিটি লেভেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, এইরকম কিন্তু একটা কোয়েশ্চেন পাবা। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে এই টাইপের কোয়েশ্চেনগুলা। তো আমি কি বললাম? একটা সেন্টেন্সে নাউন ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ ২ টা একসাথে থাকতে পারে। আমরা একটা এক্সাম্পল নেই। এখানে বলা হয়েছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী। তো সবার আগে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। দ্য ম্যাঙ্গোস এই ১ম টিকে কিন্তু একটা নাউন ফ্রেজ। তারপরে আবার বলা হয়েছে অফ রাজশাহী। অফ রাজশাহীটা কিন্তু আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখো আমি যেমনটা বললাম একটা সেন্টেন্সে নাউন ফ্রেজও থাকতে পারে, প্রোনাউন ফ্রেজও থাকতে পারে।
তো তোমরা স্টার মার্ক দিয়ে নোট করে রাখো যে একটা সেন্টেন্সের সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? নাউন ফ্রেজের উপর। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন ফ্রেজও আছে, প্রোনাউন ফ্রেজ আছে। তাইলে এইটা কি আমরা বুঝতে পারতেছি একটা প্লুরাল। তারপরে আবার দেয়া আছে অফ রাজশাহী। এখন এইখানে তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে আর অপশনে অনেকগুলো অপশন দেয়া আছে। ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো তোমরা এখন কোনটা চুজ করবা? তো আমি কি বলছি সেন্টেন্সে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা দেখার জন্য আমরা নাউন ফ্রেজটা চেক করব। প্রোনাউন ফ্রেজ থাক না থাক এইটাকে আমরা ইগনোর করব, হ্যাঁ? তো এইখানে দ্য ম্যাঙ্গোস যেহেতু প্লুরালে আছে অবশ্যই আরটা প্লুরাল অর্থাৎ এইখানে অ্যান্সার হবে আর। তো এই সেন্টেন্সটা যদি আমি ঠিকমতো বলতে যাই সেক্ষেত্রে হবে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর ভেরি টেস্টি। তো ইজ কিন্তু দেয়া যাবে না, ঠিক আছে? যেহেতু অনেকে ভাবতে পারো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আছে। অফ রাজশাহীতে একটা সিঙ্গল সিটির কথা বলতেছি তো ইজ দিয়ে দেই না। কি হবে? এইখানে যেহেতু নাউন ফ্রেজটা প্লুরালে আছে অবশ্যই আমাদের অ্যান্সার হবে আর। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা জাম্প করব ভার্বে। তো ভার্বটাকে কিন্তু মূলত ২ ভাগে ভাগ করা যায়। একটা হবে তোমার ফাইনাইট ভার্ব আর একটা হবে তোমার নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবা? ফাইনাইট ভার্বটা হচ্ছে তোমার একটা ভার্বের বা একটা সেন্টেন্সের মেইন পার্ট। এইটা হচ্ছে তোমার একটা সেন্টেন্সের ফুল মিনিং দেয়। অর্থাৎ আমি যদি শুধু ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করে দেই সেই ক্ষেত্রে তোমার কোনো কনফিউশন থাকবে না। যেমন হি ইজ গোয়িং টু স্কুল। এখন এইখানে ইজ গোয়িং টু তোমার কিন্তু ফুল মিনিং দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এইটা তোমার ফাইনাইট ভার্ব হবে অবশ্যই। আবার নন ফাইনাইটকে যদি আমি ডিফাইন করতে যাই, নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব বা ভার্বের এমন সিচুয়েশন যেগুলো হচ্ছে অর্থ অপূর্ণ থাকে। অর্থাৎ আমি যদি একটা সেন্টেন্সে শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে রেখে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে? সেন্টেন্সটা অপূর্ণ থেকে যাবে। ঠিক আছে? তো এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে বা তোমরা কনফিউজ থাকতে পারো যে আমি তো ক্লিয়ারলি বুঝতেছি না যে কিভাবে ফাইনাইট ভার্বটা ধরবো। হয়তো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোনো কোয়েশ্চেন এসে গেল যে নিচের কোনটা ফাইনাইট ভার্ব বা কোনটা নন ফাইনাইট ভার্ব বা একটা সেন্টেন্সে মার্ক করে দিল, আন্ডারলাইন করে দিল যে ভার্বটা চিহ্নিত করো। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমি এইখানে ৩ টা পয়েন্ট লিখে দিচ্ছি। এই ৩ টা পয়েন্ট তোমরা খাতায় নোট করবা। আর মোটামুটি আমি যা লিখে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টই এক্সাম্পল বাদে নোট করে রাখবা। চাইলে এক্সাম্পলগুলো নোট করে রাখতে পারো যাতে পরবর্তীতে নোটগুলা দেখলেই তোমাদের মনে পড়ে যায়। তো আমি এখানে ৩ টা ভার্বের ফর্ম লিখতেছি। সবার আগে হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে ভার্বের ING ফর্ম আর লাস্টে হচ্ছে 2 প্লাস V1। 2 প্লাস V1 কে কিন্তু আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলেও জানি। তো এখানে আমি যে ৩ টা ফর্ম লিখলাম V3, ভার্বের ING আর হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। এই ৩ টা বাদে সকল ভার্ব ফাইনাইট ভার্ব। অর্থাৎ তোমরা যদি একটা সেন্টেন্স পাও, ওই সেন্টেন্সে শুধু ভার্বের এই ফর্মগুলো অবস্থায় ভার্বটা শেষ হয়ে গেছে, সেন্টেন্সটা কমপ্লিট করা হয় নাই, সেই ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে ওইটাকে নন ফাইনাইট ভার্ব বলে দিতে পারো। তবে এইখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? ভার্বের আইএনজি ফর্মের আগে অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর এটসেট্রা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা আবার ফাইনাইট ভার্ব হয়ে যাবে। অর্থাৎ ধরো তুমি এই ভিডিও দেখে কি শিখলা যে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে যদি একটা সেন্টেন্স শেষ হয়ে যায় সেইটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু এইখানে তুমি এই টপিকটা যদি মনে না রাখো আর এই ভার্বের আইএনজি ফর্মের আগে যদি একটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা অক্সিলারি ভার্বটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেইটা আবার ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তো এইটা তোমরা স্টার মার্ক দিয়ে তোমাদের যেই নোট করতেছো সেইখানে কপি করে রাখবা। তো এইখানে তোমাদের যদি আমরা নোটটার দিকে লক্ষ্য করো, এই নোটে কিন্তু তোমার ভার্বের কিছু ফর্মস দেওয়া আছে, কি অবস্থায় থাকে। আবার এইখানে দেখতেছো নন ফাইনাইট, ফাইনাইট। নন ফাইনাইটে গোয়িং হইতে পারে, সিন হইতে পারে। আবার যখন এটা ফাইনাইট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব লেগে যাচ্ছে অথবা পারফেক্টে কনভার্ট করে ফেলতেছো। এছাড়াও এখানে কিছু নোট দেওয়া আছে যেগুলো আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে ভার্বে কিন্তু আপাত দৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে না। তো ভার্বের পার্টটা আমি শেষ করার আগে লাস্ট তোমাদেরকে একটা নোট দিয়ে রাখতে চাই। এটা নোট করে রাখো। তো দেখো এইখানে আমি একটা সেন্টেন্স নিলাম যে শি লাইকস টু রিড বুক টু রিল্যাক্স। তো আমি কি বলেছিলাম তোমাদেরকে নন ফাইনাইট ভার্বের কিন্তু যদি একটা প্রেজেন্ট ইনফিনিটিভ ফর্ম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা নন ফাইনাইট হয়ে যায়। তো দেখো শি লাইকস টু রিড বুক টু রিল্যাক্স। তো এইখানে দেখো এইখানেও একটা প্রেজেন্ট ইনফিনিটিভ আছে আবার এইখানেও একটা প্রেজেন্ট ইনফিনিটিভ আছে। তো তুমি কি বলতে পারো না যে এইখানে ২ টা নন ফাইনাইট ভার্ব আছে? অবশ্যই আছে। তো এইখানে মেইন ভার্বটা কোনটা? লাইকস। তো আশা করি তোমরা ভার্বের যেই কনসেপ্টটা সেইটা ক্লিয়ার করতে পারছো। এই ভার্বের কিন্তু আরো অনেক ফর্ম আছে বাট ওইটা আমরা আস্তে, আস্তে যখন আরো লেকচারে আগাবো, আরো কমপ্লেক্স টপিকে যাব তখন প্রয়োজন অনুসারে দেখব। আগেই একগাদা যেইটা যেখানে দরকার নেই ওইভাবে যাব না। আপাতত আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়তেছি, বেসিক সেন্টেন্স কিভাবে গঠন হয়
সেন্টেন্সে কি পার্ট থাকে এটার জন্য যতটুকু দরকার আমরা সেইটাই ফলো করব। তো এরপর আমরা যাব আমাদের আজকের লেসনের মেইন যে টপিকটা নিয়ে আমি ফোকাস করতে চাইছি সেইটা হলো ক্লজ। তো ক্লজ কি আমি অলরেডি বলছি, ক্লজ হচ্ছে এমন একটা সেন্টেন্স যেইটা একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি? সেন্টেন্সের মূল যেই কাজটা থাকে সেইটা করে, অর্থাৎ সেন্টেন্সে একটা পরিপূর্ণতা দেয়। তো সাবজেক্ট থাকলো, ফাইনাইট ভার্ব থাকলো, তারপরে তোমার অবজেক্টিভ থাকতে পারে, তারপরে তোমার এক্সটেনশন থাকতে পারে। এগুলো আমাদের দেখার দরকার নেই। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমরা সেইটাকে ক্লজ বলতে পারি। ধরো একটা এক্সাম্পল যদি দেই, এইখানে আমি নিয়ে নিলাম আই অ্যাম আ বয়। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে বাকি জিনিসও আছে। তো এইটাকে কিন্তু আমরা একটা পরিপূর্ণ ক্লজ বলতে পারবো, কেননা এইটা হচ্ছে ক্লজের যেই বেসিক ডেফিনেশন আছে সেইটাকে পরিপূর্ণতা দেয়, আবার হচ্ছে একটা মিনিং অর্থাৎ একটা ফুলফিল মিনিংও দেয়। তো এই জন্য কিন্তু আমরা এটাকে ক্লজ বলতে পারতেছি। তো আশা করি ক্লজটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। আরো ইজি করে বলি, একটা সেন্টেন্স, বেসিক সেন্টেন্সকে যেইটা মেক সেন্স করে, যেইটা রেশনাল যৌক্তিক, সেইটাকে আমরা ক্লজ বলতে পারতেছি। তো ক্লজটা কিভাবে ব্যবহার হইতেছে সেইটার ভিত্তিতে কিন্তু ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট এরটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেকেন্ডটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা কিন্তু সবাই জানি প্রিন্সিপালটা না বুঝলেও ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে কি এটা কিন্তু আমরা বুঝি। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার স্বাধীন, যে নিজের মতো চলতে পারে, যার অন্যের উপর ডিপেন্ড করা লাগে না। ধরো তোমরা, আমি ধরে নিচ্ছি তোমরা স্টুডেন্ট, তো তোমাদের কিন্তু চলার জন্য এখনো ফাইন্যান্সিয়ালি তোমার বাবা মার উপর নির্ভর করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা কি, তোমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু তোমার বাবা মা তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিজেদের টাকা আছে, তো তাদের কিন্তু কারোর উপর ডিপেন্ড করতে হয় না, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। সেই ক্ষেত্রে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আবার তুমি কি, তুমি কিন্তু তোমার বাবা মার কাছে ফাইন্যান্সিয়াল রিজন হোক, সেফটি রিজন হোক বা অন্যান্য কোনো রিজন হোক, তোমরা কিন্তু তাদের কাছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমরা কিন্তু তাদের কাছে পরাধীন। তোমরা বিভিন্ন কারণে তাদের শরণাপন্ন হতে হয়, সেই ক্ষেত্রে তোমরা ডিপেন্ডেন্ট বলতে পারি। তো সেন্টেন্সের ক্ষেত্রেও বা ক্লজের ক্ষেত্রে আমি সেম কথাটাই এইখানে অ্যাপ্লাই করতে পারি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? যেটা হচ্ছে একটা স্বাধীন সেন্টেন্স, যেইটার অন্য কারোর উপর ডিপেন্ড করা লাগে না ফুল মিনিং প্রকাশ করতে বা একটা ফুল ফ্লেজেড সেন্টেন্স হইতে। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে থাকে, অর্থাৎ ওইটার পরিপূর্ণ মিনিং পাওয়ার জন্য তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। তো এইটা আমরা এক্সাম্পল সহ দেখবো, বাট এর আগে আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, তোমরা নোট করবা। প্রিন্সিপাল সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, যেইটা আমরা আগে পড়ে আসলাম। যেমন ক্লজ কি, বা তোমরা যদি ক্লজের ডেফিনেশনটাও দেখো সেম জিনিসই দেখবা, যেটা দেখছো ওইটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা কি? ডিপেন্ডেন্ট ক্লজে সবার আগে বসবে তোমার সিএম। এই সিএমটা হচ্ছে তোমার ক্লজ মেকার। এইটার পর আসবে তোমার সাবজেক্ট, তারপরে আসবে তোমার ফাইনাইট ভার্ব, তারপরে তোমার অবজেক্ট আসতে পারে। বাট এইখানের মেইন হাইলাইটটাই হচ্ছে আমার এই সিএম। এই সিএম ইজ হোয়াট মেকিং দিস ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই সিএমটার কারণে বা এই সিএমটার মাধ্যমেই কিন্তু আমরা যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে এটাকে ইন্ডিপেন্ডেন্ট উপর ডিপেন্ডেন্ট বানাই। তো এটা কিন্তু আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলেই ক্লিয়ার হয়ে যাব। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো আমি এখানে ২ টা এক্সাম্পল নিয়ে নিলাম যাতে তোমরা আরো ইজিলি বুঝতে পারো। আমি কি বলছিলাম? একটা যখন আমরা প্রিন্সিপাল ক্লজ দেখব সেইখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো আমি যখন এক্সাম্পলটা দেখছি আমি কি লিখলাম? দ্য ক্যাট, এই যে এটা হলো আমার সাবজেক্ট, স্লেপ্ট। দেখো এটা কিন্তু পরিপূর্ণতা দিচ্ছে। এইখানে আমি যদি পরে কিছু নাও লাগাই বা এইটাকে এইভাবে ফুল স্টপ দিয়ে ছেড়ে দেই, তুমি বুঝতেছো না তোমার কি আর কোনো ফার্দার এক্সপ্লেনেশন দরকার হয়? হ্যাঁ, তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে, তখন তুমি কোয়েশ্চেন করতে পারো। বাট এইটা কিন্তু মেক সেন্স, অর্থাৎ এইখান পর্যন্ত আমি যদি ছেড়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজে আমি কি বলেছিলাম? সেই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, বাট এইটার আগে একটা কি থাকবে? একটা ক্লজ মেকার থাকতে হবে। ক্লজ মেকার দিয়ে এই ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি এক্সাম্পলটা দেখি। আই ওর আ জ্যাকেট বিকজ ইট ওয়াজ রেইনিং। তো আই ওর আ জ্যাকেট এইটুক কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি এইটুক শুধুমাত্র বলতাম, ধরো পরের যেই পার্টটুকু আছে এইটুক নাই, তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না, তুমি কিন্তু পরিপূর্ণতা পাইতা। বাট তারপরে আমি কি বললাম? বিকজ ইট ওয়াজ রেইনি। তো দেখো এই বিকজটা দিয়ে আমি কি করতেছি? বাকি যেই পার্টটা আছে এইটাকে, যে সেন্টেন্সের প্রথম পার্টটা আছে এটার সাথে কানেক্ট করতেছি না। তো এই বিকামটা কি? এই বিকামটা কিন্তু আমার
ক্লজ মেকার হিসেবে কাজ করতেছে। তারপরে ইটটাকে আমরা সাবজেক্ট হিসাবে দিলাম। আর ওয়াজ রেইনি এইটাকে আমরা ফাইনাইট ভার্ব হিসাবে দিলাম। তাহলে এখানে কি হইল? ফার্স্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ দেয়া আছে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ক্লজ মেকার বিকজ দিয়ে বাকি যেই সেন্টেন্সটা আছে, বাকি যেই ইন্ডিপেন্ডেন্ট পার্টটা আছে সেটাকে কানেক্ট করে দিলাম। তো এইখানে যেই জিনিসটা লিখছিলাম এটা কিন্তু তোমাদের কাছে যদি কমপ্লিকেটেড লাগে আশা করি আমি এইখানে যে ২ টা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই এক্সাম্পলটা শেষ করার আগে আমি লাস্ট একটু তোমাদেরকে মেনশন করে দিতে চাই যে ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু সেন্টেন্সের আগেও বসতে পারে। অর্থাৎ এই যে আমি এইখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম, এক্সাম্পলে বলেছিলাম যে আই ওর আ জ্যাকেট বিকজ ইট ওয়াজ রেইনি। তো এইখানে বিকজ আই ওয়াজ রেইনিংটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। বাট বিকজ আই ওয়াজ রেইনিংটাকে কিন্তু আমি সেন্টেন্সের শুরুতে অবস্থান করাইতে পারতাম। অর্থাৎ আমি বলতে পারতাম বিকজ ইট ওয়াজ রেইনি, কমা আই ওর আ জ্যাকেট। তো সেইটাও কিন্তু আমার রং হইতো না। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা যে সবসময় সেকেন্ডেই বসবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসবে এমন কিন্তু কোনো রুলস নাই। এমন কোনো রুলস ভাইবা তোমরা আবার ভুল করে আইসো না। তো কিভাবে চিনবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজটাকে চেনার সবথেকে বড় উপায় হচ্ছে আমাদেরকে ক্লজ মেকার যেগুলো আছে সেগুলাকে চিনতে হবে। সেইটা যদি চিনতে পারো তোমাদের এই ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ খুঁজতে কোনোদিন সমস্যা হবে না। তো আমি এইখানে লিখে দিচ্ছি তোমাদের যেই নোট খাতা আছে আমি যেইভাবে লিখতেছি তোমরা জাস্ট কপি পেস্ট করো আর এগুলো প্রত্যেকদিন বা প্রত্যেক সপ্তাহে একবার করে দেখবা। যদি একবার আয়ত্তে এসে যায় আর পরে দেখাও লাগবে না, অটোমেটিক মাথায় চলে আসে। তো আমার ক্লজ মেকার গুলো হচ্ছে if, only, only if, unless, till, until, because, তারপরে although, since, as, that, so that, such that, WH ওয়ার্ড যেমন what, whom, where, whose এগুলো কিন্তু আমাদের ক্লজ মেকার। তো তোমরা যদি ২ টা ক্লজেস দেখো and ক্লজেস এর মাঝখানে যদি তোমরা এই ক্লজ মেকারের যেকোনোটা দেখো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সেন্টেন্সের যেই পার্টটা এই ক্লজ মেকারের সাথে কানেক্টেড থাকবে সেইটাকে আমরা বলতে পারবো ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে অর্থাৎ ওই ডিপেন্ডেন্ট পার্টটা ওই ইন্ডিপেন্ডেন্ট পার্টের উপর নির্ভরশীল থাকবে সেইটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ওইটা একলা একলাই অপারেট করতে পারে। তো এই ছিল আমাদের ক্লজ মেকার। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে খুব বেশি ইম্পর্টেন্ট না, সেটা হলো কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কি? ২ টা সেম টাইপের সেন্টেন্সকে একসাথে কানেক্ট করে। ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে কানেক্ট করতে পারে অথবা ২ টা ফ্রেজকে একসাথে কানেক্ট করতে পারে। সেই ক্ষেত্রে অ্যান্ড, বাট, অর এগুলা কাউকে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট করে না। কি করে? শুধু ২ টা সেম প্রকৃতি অথবা ২ টা আলাদা টাইপের সেন্টেন্স বা ফ্রেজ বলো এগুলাকে একসাথে কানেক্ট করে। তো কোঅর্ডিনেটটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। এখান থেকে খুব বেশি একটা কোয়েশ্চেনও আসে না। তো আশা করি আজকের ভিডিওতে যেই ৩ টা টপিক আমরা কভার করলাম, এই টপিকগুলা তোমরা ভালোমতো বুঝতে পারছো। এই টপিকগুলায় তোমাদের কোনো সমস্যা নাই। তো ভিডিওটা আমি এন্ড করার আগে যেই টপিকগুলো আজকে আমরা পড়লাম, এইটার উপর আমরা ৩ টা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব এবং এক্সপ্লেনেশন দেখব যে কেন অ্যান্সারগুলো এগুলো হচ্ছে। তো ১ নাম্বার কোয়েশ্চেনটা পড়ি। ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ড্যাশ অন দ্য এডিটোরিয়াল পেজ। তো দেখো এই যে সেন্টেন্সটা দেয়া আছে এইখানে কিন্তু একটা ফাইনাইট ভার্বের অভাব আছে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব মূল যেই কাজটা আছে সেইটা ইন্ডিকেট করছে না। তো আমরা একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি শিখছিলাম? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া তো একটা পরিপূর্ণ সেন্টেন্স হইতে পারে না। তো আমাদের কি করা লাগবে? একটা ফাইনাইট ভার্ব খোঁজা লাগবে। তো আমরা যদি অপশন এর দিকে তাকাই এটা কিন্তু একটা ভার্ব। এছাড়া যতগুলা অপশন আছে যেমন এখানে একটু ঝামেলা হইছে প্রিন্টিং এর ক্ষেত্রে, এটাকে তোমরা নিও না। যেমন অনেকগুলা রিপিট করছে। তো আমি রিপিটেড গুলা কেটে দিলাম। এখানে অ্যাপিয়ার আছে, হুজ অ্যাপিয়ারেন্স আছে অ্যান্ড ওয়েন অ্যাপিয়ার আছে। এই যে বাকি ৩ টা আছে বি, সি, ডি এগুলা একটাও কিন্তু তোমার ফাইনাইট ভার্বের অভাব পূরণ করছে না। কিন্তু এ নাম্বার যেইটা আছে অ্যাপিয়ার এটা কিন্তু একটা ভার্ব। অর্থাৎ এ হবে আমাদের ১ এর অ্যান্সার। দেন ২ নাম্বারে বলা হয়েছে ড্যাশ হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ওমেন মেয়র অফ শিকাগো ইন 1979। তো এইখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ওমেন মেয়র অফ শিকাগো ইন 1979। এই সেন্টেন্সে কিন্তু একটা WH দিয়ে শুরু হয়েছে। তো আমরা পড়ছিলাম ক্লজ মেকার তারপরে সাবজেক্ট প্লাস যদি ফাইনাইট ভার্ব থাকে এইটা কি? এইটা হচ্ছে তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু কখনোই একা বসতে পারে না। এইটা সবসময় কিসের উপর ডিপেন্ড করে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। তো এইখানে আমাদের কি লাগবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। তো দেখো এইখানে যে অপশনগুলা দেয়া আছে তার মধ্যে
বি, সি, ডি এগুলো কিন্তু একটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না। বি নাম্বার জাস্ট নাম দেয়া, তারপরে তোমার সি নাম্বারে একটা দ্যাট দিয়ে নাম দেয়া অর্থাৎ এইটাও আমরা ডিপেন্ডেন্ট ক্যাটেগরিতে ফালাইতে পারি। তারপরে এখানে ওয়েন দিয়ে স্টার্ট হয়েছে তো এগুলো একটা হবে না। সেই ক্ষেত্রে এইখানে অ্যান্সার হবে ইট ওয়াজ জেন বার্ন। তো এটা কিন্তু আমার একটা পরিপূর্ণ সেন্টেন্স। এইটাকে আমি এই পর্যন্ত রাখলেও কমপ্লিট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এইটা। যেহেতু আমাদের এখানে কি দরকার ছিল? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমাদের ২ এর অ্যান্সার হবে এ। তারপরে সিতে বলেছে ক্রপ রোটেশন ড্যাশ অফ প্রিজার্ভিং সোয়াল ফার্টিলিটি। তো এইখানে কি আছে? এইখানেও কিন্তু আমার একটা ফাইনাইট ভার্বের অভাব আছে। অফ প্রিজার্ভিং তোমরা অনেকে বলতে পারো বা অফ প্রিজার্ভিং সয়েল এইটা কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের আন্ডারে যাচ্ছে। এইটা কিন্তু এই শুধু প্রিজার্ভিংটা আবার কেউ ভার্ব মনে করো না। এটা কিন্তু একটা ফ্রেজের আন্ডারে চলে যাচ্ছে। তো আমাদের এখানে কি খোঁজা লাগবে? একটা ফাইনাইট ভার্ব খোঁজা লাগবে। এখানে যদি আমি এ, বি অ্যান্ড সি অপশনটা দেখি, এখানে কিন্তু কোথাও একটাও ফাইনাইট ভার্ব নাই। বাট আমরা যদি ডি নাম্বার অপশনটা দেখি, এখানে ইজ ওয়ান মেথড। তাইলে আমি যদি এখানে বসি ক্রপ রোটেশন ইজ ওয়ান মেথড, এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্বকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এইখানে আমাদের অ্যান্সার হবে ডি। তো আমরা ৩ এরও অ্যান্সার পেয়ে গেলাম। তো আশা করি এখানে যে ৩টা স্যাম্পল সেট কোয়েশ্চেন রাখা হয়েছে, এই ৩টা স্যাম্পল সেট কোয়েশ্চেনই তোমরা বুঝতে পারছো। এখানে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারো। আমি হেল্প করার চেষ্টা করব। আর আমরা কিন্তু প্রতি উইকে একটা করে লেকচার আপলোড দিয়ে রাখবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ফর ডেইলি আপডেটস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে রাখতে পারো অ্যান্ড আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।